ইগল শহরকে বিদায় জানানোর পর ফিরতি পথে টেইলার হাইওয়ে থেকে বাঁদিকে একটা ডাইভারশন নিয়ে আমরা পাড়ি দিলাম অতি সুন্দর টপ অফ দ্য ওয়ার্ল্ড হাইওয়েতে। টেইলার হাইওয়ের অধিকাংশ রাস্তাই গ্র্যাভেলে ভর্তি থাকলেও এই দিক থেকে টপ অফ দ্য ওয়ার্ল্ড হাইওয়ে একদম প্রপার পিচ ঢালা রাস্তা ছিল, আর এই হাইওয়ের চারপাশের ভিউও ছিল একদম অসাধারণ। নমস্কার সবাইকে। তো আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কানাডা বর্ডারের খুব কাছে। একটু পরেই আমরা কানাডা বর্ডারে যাব, ইউএস কানাডা বর্ডারে। বাট এনিওয়ে, আপনি পেছনে দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা ভিউ পয়েন্ট, অসাধারণ লাগছে দেখতে। আমার ইচ্ছে ছিল ড্রোন শট এখানে নেওয়ার, বাট আনফর্চুনেটলি মানে বর্ডারের খুব কাছে হওয়ায় ড্রোন শট নিতে পারবো না। বাট আমার ফ্রেন্ড আপনাদের দেখাবে কি অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। অ্যান্ড আপনাদের কাছে যদি বাইনোকুলার্স থাকে তাহলে কিছু দূরে আমরা একটা ক্যারাবেও, আমাদের সাথে কিছু লোক ছিল, ক্যারাবেও স্পট করেছে, মুস স্পট করেছিলাম আমরা কিছু আগে। তো সব মিলিয়ে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ড হাইওয়ে, আর আমরা এখন বুঝতে পারছি কেন এরকম নামকরণ। উই আর লিটারালি অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। যাই হোক, আমরা এখন যাব কানাডা বর্ডারের দিকে। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার সেখানে। টপ অফ দ্য ওয়ার্ল্ড হাইওয়ে ধরে আপনি মাত্র 25 মাইল গেলেই পৌঁছবেন ইউএস কানাডা বর্ডারে। আমরা এখন সেই দিকেই এগোচ্ছি। ওখানে কিছুক্ষণ থেকে আবার ফিরে আসবো আমরা টপ অফ দ্য ওয়ার্ল্ড হাইওয়ে ধরে টেইলার হাইওয়েতে। আর আপনি যদি হাইওয়েটি ধরে কন্টিনিউ করেন তাহলে আপনি কানাডায় প্রবেশ করবেন। আর এই হাইওয়েটি গিয়ে শেষ হচ্ছে ডসন সিটিতে, যেটা কিনা কানাডার একটা অংশ। যাই হোক, ভিসা না থাকায় আমরা কানাডায় হয়তো প্রবেশ করতে পারবো না, কিন্তু ইউএসের যে পর্যায়ে যেটুকু টপ অফ দ্য ওয়ার্ল্ড হাইওয়ে আছে সেই পুরোটাই ছিল একদম সিনিক ভিউজে ভর্তি। তো এটা হচ্ছে একদম কানাডা বর্ডার, ইউএস কানাডা বর্ডার বলতে পারেন। এই দিকটায় ইউএসএ, আর আমি যদি সোজা যাই তাহলে সেটা কানাডা। ওখানে দেখতে পাচ্ছেন কানাডার ফ্ল্যাগ, আর এখানে দেখতে পাচ্ছেন ইউএসএর ফ্ল্যাগ। তো আমরা একদম জাংশনে আছি এখন। এই অফিসটা কাস্টমের অফিস। তো আমরা যেহেতু ভিসাতে আছি তো আমরা সেই পারমিটটা নেই, আর আমার কাছে যেহেতু কানাডার ভিসা নেই তো আমার কাছে সেই পারমিটটা নেই যে আমি ইউএস বর্ডার ক্রস করে কানাডায় যাব। তো এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে আবার হচ্ছে ফিরে যাব চিকেন আর তারপরে টকের দিকে। তার মাঝখানে আমরা আবার একটু অ্যালকান বর্ডারের দিকে যাব, ওটা আরেকটা দিক কানাডা বর্ডারের, ইউএস কানাডা বর্ডারের। কানাডা বর্ডারের দিকে যাওয়ার সময়
আমরা একটা সুন্দর একটা স্পটে কাছাকাছি এসছি। একটা ছোট্টখাট্ট নদী বলা যায় না, ক্রিক বইছে এখানে। অ্যান্ড গেস হোয়াট, এখানে লেখা আছে যে এই এরিয়াটা পাবলিক গোল্ড প্যানিং এরিয়া, মানে আমরা এখানে গোল্ড মাইন করার জন্য আমরা এখানে এলিজিবল। তো আমরা সামনের দিকে যাচ্ছি, নদীটার দিকে। কিছুক্ষণ আমরা চেষ্টা করব, যদি কোনো একটুখানি আটটু সোনা পাওয়া যায়, যদি লাক খুব ভালো থাকে, একটা সুন্দর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে আমরা আলাস্কায় এসে সোনা খুঁজে পেয়েছি কিনা। যাই হোক, আমার বন্ধু অলরেডি, আগে আমি আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। অসাধারণ একটা জায়গা, কিছুটা কাশ্মীর ফিল আসছে নাকি। যাই হোক, আমার বন্ধু হচ্ছে অলরেডি সোনা খুঁজতে আরম্ভ করে দিয়েছে। সদ্য বিয়ে করেছে, বউয়ের জন্য নিয়ে যাবে সোনা, তাই জন্য হয়তো। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, এখানে আপনি যদি সোনা খুঁজেও পান, আপনি নিজের কাছে রাখতে পারবেন, কিন্তু নিয়ে যেতে পারবেন না। আমি যতদূর জানি, যতদূর শুনেছি, সারা দিন যদি আপনি এখানে সোনা ছাকেন, তাহলে হয়তো মানে খুব বেশি হলে 1 গ্রাম, তারও কম হয়তো পেতে পারেন, যদি আপনার খুব লাক ভালো থাকে। বাট এনিওয়ে, দেখা যাক। ও অলরেডি খুঁজে বেড়াচ্ছে। প্রথমত এতখানি কঙ্করের মধ্যে হয়তো ছোট্ট এক দানা সোনা থাকতে পারে, যেটা কিনা ছানা খুবই মুশকিল। তো এটা হয়তো সঠিক পদ্ধতি নয়। বেস্ট হবে যদি হচ্ছে আমরা জল ছানি, জল ছেনে তারপরে ওখান থেকে সোনার গুঁড়ো থাকলে সেটা ছাঁকনির মধ্যে লেগে থাকবে। আমার মনে হয় সেটা সবথেকে ভালো উপায়। বাট এনিওয়ে, কিছুক্ষণ আমরা এখানে থাকবো, চেষ্টা করব গোল্ড মাইন করার। বেশ কিছুক্ষণ গোল্ড প্যানিং করার পরেও আমরা সেদিন কোনো সোনা খুঁজে পাইনি, কিন্তু যেটা খুঁজে পেয়েছি সেটা হলো এই অসাধারণ ভিউজগুলো। আমার মতে সোনার থেকে এই ভিউগুলো কোনো অংশে কম মূল্যবান ছিল না। আমি আপাতত এখন একটা রেস্টুরেন্টে বসে আছি, টকে। ইচ্ছে ছিল আমরা ডিরেক্টলি আলকান বর্ডারে যাব, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো। অ্যান্ড অনেকটা সন্ধেবেলা, রাত হয়ে গেছে, অলমোস্ট রাত 9টা বাজে। তার জন্য আমরা ডিসাইড করলাম যে একটু পেছনের দিকে ফিরে টকে ডিনার করে তারপর আলকান বর্ডারে যাব। তো আমরা হচ্ছে এখন এডিস ফার্স্ট রেস্টুরেন্টে আছি। অসাধারণ একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স অ্যান্ড রিজনেবল প্রাইস বলতে হবে জায়গা হিসেবে। তো দেখতেই পাচ্ছেন মানে পুরো ভিড় এখন এই এরিয়াতে। অনেক লোক, প্রচুর লোক যারা কানাডা থেকে ইউএসএতে আসছে বর্ডার ক্রস করে, তারা প্রবলি এখানে হল্ট করছে খাওয়ার জন্য। আমাদের মতনই, আমরা কানাডায় যদিও যাচ্ছি না, বাট হ্যাঁ আসি এখান থেকে অলমোস্ট 90 মাইলস দূরে আলকান বর্ডার। অ্যান্ড আমার আইডিয়া নেই কোনো যে কতটা সুন্দর হবে, বাট এটা শুনলাম যে রাস্তা খুব একটা ভালো নয়, একটু বাম্পি হতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় খুব সুন্দর হবে। হোপফুলি আই টার্ন আউট টু বি রাইট। টক থেকে যদি আপনি 80 মাইল এই আলাস্কা হাইওয়ে ধরে এগিয়ে যান, তাহলে আপনি গিয়ে পৌঁছাবেন ইউএস কানাডার আলকান বর্ডারে। আলাস্কায় থাকা যতগুলো ইউএস কানাডা বর্ডার আছে, তার মধ্যে সবথেকে প্রসিদ্ধ, সবথেকে ফেমাস হচ্ছে এই আলকান বর্ডার।
বেশিরভাগ মানুষজনই যারা দুদেশের মধ্যে যাতায়াত করে থাকেন এই বর্ডার দিয়েই তারা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেন। টেলর হাইওয়ে কিংবা টপ অফ দ্য ওয়ার্ল্ড হাইওয়ের তুলনায় এই আলাস্কান হাইওয়ের সিনিক ভিউ অতটা সুন্দর হয়তো ছিল না, কিন্তু ঐতিহ্যের দিক থেকে এই হাইওয়েটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ইউএস আর কানাডা দুটি দেশের জন্য। আমরা যখন অ্যালকান বর্ডারে অবশেষে পৌঁছাই তখন রাত 12টা, তাই জন্য আর দেরি না করে আবার আমরা ফিরতে আরম্ভ করি ফেয়ারব্যাঙ্কসের উদ্দেশ্যে। বিগত 2 দিনে আমরা প্রায় 1000 মাইল পথ অতিক্রম করে এক্সপ্লোর করেছি অনেক কটা নতুন জায়গা। এখন আমরা ফিরে চলেছি ফেয়ারব্যাঙ্কসের দিকে। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো এপিসোডে।